গল্প সম্পর্ক লেখিকা অল ইন্ডিয়া রুহি পর্ব ৭। হুট করে মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে মৌনি। বুক ধুকপুক করছে, তার পুরো শরীর ঘেমে গেছে। তার পাশে ঘুমিয়ে আছে মাধুরী। আজ মইনুল হোসেনের সাথে ঝগড়া করে মেয়ের ঘরে ঘুমোতে এসেছেন। মৌনি এক পলক মাধুরীকে দেখে নিয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। তারপর নিঃশব্দ হেঁটে এলো বারান্দায়। মাধুরী জেগে গেলে সমস্যা হবে ভেবে কোনো প্রকার শব্দ করল না সে। বাইরে চন্দ্র তারকাবিহীন ম্লান আকাশ। চাঁদ কিছুক্ষণ আগেও ছিল হয়তো, এখন ডুবে গেছে, কেননা আকাশে এখনও ঈষৎ আলো। মৌনি এক পানে সেদিকে তাকিয়ে আছে আর সাক্ষাৎ করছে নিজের ভেতরকার আগুন অনুভূতির সঙ্গে। স্বপ্নে দেখেছে প্রান্তের সাথে সে হানিমুনে যাচ্ছে সাজেক। প্রান্ত গায়ে ছাই রঙের একটা শার্ট ছিল আর মৌনি পড়েছিল গাঢ় খয়েরি শাড়ি। দুজনে হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছিল একটা খোলা রাস্তায়। কোথাও কেউ ছিল না। আকাশে ঝকঝকে স্বচ্ছ রোদ ছিল। মৌনির হাঁটতে খুব ভালো লাগছিল। আচ্ছা, এরকম একটা স্বপ্ন সে কেন দেখল? কেনই বা তার মস্তিষ্কে সবসময় প্রান্তের বিচরণ, বুকের ভিতর টিপ টিপ করতে থাকা যে অনুভূতি নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, এরই বা নাম কি? উত্তর দিক থেকে হুট করে এক টুকরো হাওয়া উড়ে এসে মৌনির গা গত ছুঁল। মৌনি চমকে সম্মতিতে ফিরে পেল। নিখোঁজ কালো আধারের দিকে তাকাতেই ভয়ে কুঁকড়ে উঠল। মনে হচ্ছে চারদিকে প্রচুর প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে। একটু সুযোগ পেলেই মৌনির রুহটা ছিনিয়ে নেবে। মৌনি জান ছেড়ে দৌড়ে রুমে আসলো। কাঁচুমুচু হয়ে বিছানায় শুয়ে পড়ল মায়ের কোল ঘেঁষে। হাতের উপর মুখ রেখে ভাবতে লাগলো প্রান্তের কথা। এভাবে একসময় ঘুম রাজ্যে পাড়ি জমালো আবার। সকাল সকাল নিজে থেকেই উঠল মৌনি। অন্যদিন মাধুরী অনেকবার ডেকে মেরে ধরে ঘুম থেকে ওঠান। আজ একা একাই মৌনিকে উঠতে দেখে একটু আশ্চর্য হলেন। খাওয়া নিয়েও মৌনির পিছনে ঘুরঘুর করতে হয় অনেকবার তাকে। আর আজকে মৌনি নিজ থেকে খেয়ে নিল। তারপর দ্রুত স্কুলের জন্য তৈরি হলো। মইনুল হোসেন মেয়েকে স্কুল দিয়ে আসার জন্য তৈরি হচ্ছিলেন। মৌনি গিয়ে চঞ্চল গলায় বলল, বাবা, তোমাকে আসতে হবে না, স্যারের সাথে চলে যাবনি আমি। এভাবে বারবার প্রান্তকে বলা কি ঠিক? তাতে কি, উনি কিছু মনে করবেন না বাবা। তোমার শুধু শুধু কষ্ট করতে হবে না, আমি যাই। ছুটে বেরিয়ে এলো মৌনি। প্রান্ত সবেমাত্র মেন গেট দিয়ে বেরিয়েছে। মৌনি দৌড়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। ক্রমাগত হাঁপাচ্ছে সে। মৌনির এমন আচরণে প্রান্ত চমকালো, প্রকাশ করলো না, কপালে ভাঁজ সৃষ্টি করে বলল, কি হয়েছে? মৌনি দম নিয়ে বলল, আপনার সাথে স্কুলে যাব। আজকেও? ভ্রু কুঁচকে গেল প্রান্তের, গলা দিয়েও বিরক্তি ঝরছে। মৌনি মনে মনে বলল, যতই বিরক্ত হও না কেন চান্দু, আমি তোমার সাথেই যাব। মুখে বলল, আপনি তো স্কুলের রাস্তা দিয়েই যাবেন, আমাকে একটু সঙ্গে নিলে কি এমন হবে? প্রান্ত কিছু বলতে গিয়েও বলল না, অগত্য মৌনিকে নিয়েই হাঁটা ধরল। প্রান্তের আজ ক্লাস নেই, কিছু জরুরি নোটস আনার জন্যই ভার্সিটি যাচ্ছে সে। নিশ্চুপ নীরব দুজনে। প্রান্ত বেখেয়ালিভাবে হাঁটছে। মৌনি আর চোখে বারবার তাকে দেখছে। একটা রিকশার সাথে প্রান্তের প্রায় ধাক্কা লাগবে লাগবে ভাব। মৌনি হ্যাঁচকা টানে প্রান্তকে সরিয়ে নিল। প্রান্ত রেগে যাচ্ছিল, কিন্তু ভুলটা যে নিজেরই বুঝতে পেরে বলল, থ্যাংক ইউ, খেয়াল করিনি। করবেন কিভাবে? সারাক্ষণ দেখছি এদিক সেদিক তাকাচ্ছেন, ছটপট করছেন, কিছু খুঁজছেন নাকি? তা দিয়ে তোমার কি? আমার কিছু না, বলুন না, খুঁজছেন কিছু? প্রান্ত একটু নিবল, অন্যমনস্কভাবে উত্তর দিল, কী খুঁজছেন? যেটা দিয়ে আমার মনে হওয়া একটা ক্ষত সারানো যাবে। মৌনি থমকে গেল। এই কথার মানে সে ভালোভাবে বুঝতে না পারলেও তার মন খারাপ হয়ে উঠেছে। বুকের ভিতর ভার ভার লাগছে। বাকিটা রাস্তা মৌনি একদম চুপ করে রইল। স্কুলের গেটের কাছে গিয়ে মৌনি পিছন ফিরে তাকালো প্রান্তকে বাই বলার জন্য। পিছন ঘুরে দেখলো প্রান্ত তার দিকে ফিরে তাকানো তো দূর, চলে গেছে। প্রান্ত আবার বাসার রাস্তা ধরেছে। তার মন খুব অশান্ত হয়ে আছে। সে ভেবেছিল আজকেও যদি আইনির সঙ্গে একবার দেখা হয়ে যেত। আইনির সাথে ওই একটুক্ষণ দেখা হওয়া প্রান্তের জীবনটা পুরোপুরিভাবে বদলে দিয়েছে। গতকাল সারা রাত প্রান্তের ঘুম হয়নি। কেমন ছটপট ছটপট করছে সে। ভার্সিটিতে এখন আর যেতে ইচ্ছে করছে না বলে বাসায় যাওয়ার কথা ভাবছে প্রান্ত। আনমনে পকেটে হাত ঢুকিয়ে ধীর গতিতে হেঁটে যাচ্ছে সে। ঠিক তখনই একটা মেয়ে তার পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে গেল। প্রান্ত চমকে উঠল। পূর্ণ দৃষ্টি মেলে দেখল মেয়েটি আহেননি।
প্রান্তের মনে রং বেরঙের প্রজাপতিরা ডানা ঝাপটে শুরু করেছে। মনের আকাশে মেঘ কেটে গেছে। প্রান্ত হাঁটার গতি বাড়ায়। আইনির পাশাপাশি গিয়ে যে ডেকে উঠল, শুনুন। আইনি থমকে দাঁড়ালো। পেছন ঘুরে প্রান্তকে দেখে আরও থমকে গেল। ধবধবে ফর্সা গায়ের রংটা নজর কাড়া বলতেই হয়। ছেলেরা এত ফর্সা হলে কেমন যেন দেখায়। থুতনিতে একটা কাটা দাগ, গালে টোল পড়ে আছে, বাম বুড়ুয়ের মাঝ দিয়েও একটা ছোট্ট কাটা দাগ। খুঁতযুক্ত এই চেহারাও আইনের কাছে বিশেষ আকর্ষণীয় লাগলো। সে উৎসুক হয়ে উঠল। প্রান্ত সাহস করে আরও এগিয়ে এলো। আইনি আর প্রান্তের মধ্যবর্তী দূরত্ব এখন 1 হাত সমান। এটা আপনার? আইনের দিকে ডান হাত বাড়িয়ে দিল প্রান্ত। সেই হাতের উপর একটা কানের দুল। গতকাল ধাক্কা লাগার সময়ে খুলে পড়েছিল। আইনি খেয়ালই করেনি। আইনি অবাক হয়। সঙ্গে সঙ্গে কানে হাত দিয়ে দেখে তার এক কানে দুল নেই, অন্য কানে আছে। আর এই কানের দুল নিয়েই সে গতকাল গোটা দিনটা কাটিয়েছে। অথচ একবারও নজরে পড়েনি। এত গা ছাড়া ভাব কবে থেকে এলো তার? ক্ষীণকণ্ঠে আইনি জবাব দিল, জি আমার। আপনি বোধহয় জানতেনই না আপনার কানের দুল হারিয়েছে, তাই না? জি। আড়ষ্টতায় ভরে গেল আইনি। আমি না জানালে হয়তো আগামী 2-3 দিনেও জানতেন না। প্রান্ত হাসল। গালের টোলটা আরও আকর্ষণীয় হয়ে উঠল। সেদিকে তাকিয়ে আইনের বুকে ঝালা ধরল। এরকম টোল তার কেন নেই? উফ, ধরুন আপনার সম্পদ, আপনাকে ফিরিয়ে দিলাম। আইনি এসে দোলটা নিল। আপনি কি সবার সম্পদ দিয়ে সবাইকে এভাবে ফিরিয়ে দেন? না, অতটা উদার আমি নই। যদি কোনো কিছু খুব বেশি পছন্দ হয়ে যায় তাহলে সেটা চুরি করে হলেও রেখে দেই। আমার এই দোলটা বুঝি পছন্দ হয়নি? বলে আইনি জিভ কাটল, চমকালো, লজ্জা পেল। এসব কি বলছে সে? পাগল টাগল হয়ে যায়নি তো? প্রান্ত জবাব দিল না। উত্তরে চমৎকার এক করে হাসিল। আইনির আপাতমস্তক লজ্জায় ভরে উঠল এবার। সে কোনোরকম বলল, আসি। আবার কখন দেখা হবে? প্রান্তের উৎকণ্ঠা। আইনি স্তব্ধ চোখে তাকিয়ে হেসে উত্তর দিল, ভাগ্য চাইলে। তারপর দ্রুত পা চালালো, যেন পালিয়ে যেতে চাইছে। প্রান্ত আর আগে বাড়ালো না। সে আবার ভার্সিটির পথ ধরেছে। এখন তার ভার্সিটি যেতে খুব ভালো লাগবে। বুকের ভিতরে খালি খালি ভাবটা এখন আর নেই। সকাল সকাল হাউকাউ শুরু করেছেন লিলি বেগম। চিল্লানোর কারণ, তাসরিফ হুট করে একটা মেয়েকে ঘরে নিয়ে এসেছে। আবার বলছে গতকাল রাতে নাকি এই মেয়েকে বিয়ে করেছে। মেয়ের নাম ঝিলম। দেখতে কালো, বেটে, মোটা, চোখে মুখে অহংকারী অহংকারী একটা ভাব। লিলি বেগমের আড়াল বেশ কয়েকবার ঝিলম মুখ বাঁকিয়েছে, তবে রয়েছে একদম চুপচাপ। তাসরিফ ঘরে নেই। চিল্লাচিল্লির মুখে পড়ে কোথায় যেন বেরিয়ে গেছে। ঝিলম একা একা দম বন্ধ করে বসে আছে। তার চেহারায় ঘোর অন্ধকার। দুপুর বেশ টেজ নিয়ে ঘরে ঢুকলো। ঝিলম ব্যাপাচেকে খেয়ে উঠে দাঁড়াতেই দুপুরের তীক্ষ্ণ বাক্যবান, এই সিরি, তুই আমার বাইরে ফুসলাইছোস কেন? ঝিলম হতবাক। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, নাকের পাটা ফুলে উঠেছে। ভীষণ রাগ লাগছে তার। ভীষণ ইচ্ছে করছে কাঁচ আমের মতো ক্যাচ ক্যাচ করে চিবিয়ে খেয়ে ফেলতে দুপুরকে। ঝিলম নিজের ইচ্ছা খুব কষ্টে দমন করলো। যথাসম্ভব নিচু গলায় বলল, আপা, আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার ভাইকে খুব পছন্দ করি। আমি আপনাদের বাধ্য হয়ে থাকবো। আপনারা যেভাবে বলবেন সেভাবে চলবো। আমাকে ক্ষমা করে দিন আপা। দুপুরে একটু নিবলো। খাটে বসে ঝিলমকেও বসতে বলল। তারপর বলে, আপনি ভাইকে পছন্দ করেন? ভালো কথা। তাহলে ভাইয়াকে বলতেন আমাদের বলতে। পারিবারিকভাবে একটা ব্যবস্থা করতাম আমরা। ইয়ে মানে আপা, আমার প্রথম স্বামী সজ্ঞানে আমার বিয়ে হতে দিত না। সে এখনও আমাকে চায়। দুপুর চমকে উঠল। বিড়বিড় করে বলল, আপনার আগে বিয়ে হয়েছে? তখন ঘরে তাসরিফ ঢুকলো। দুপুরের প্রশ্ন শুনে ঝিলমের আগে সে বলল, 7 বছর। ওর 5 বছরে একটা ছেলেও আছে। ছেলে আছে? দুপুর হঠাৎ আক্রোশে ফেটে পড়ে বলল, সব জেনে শুনে এরকম একটা মেয়েকে কিভাবে বিয়ে করলে তুমি ভাইয়া? এই চুপ কর, ও বিবাহিতা। আমিও তো বিবাহিত হয়েছিলাম। আম্মার অতিরিক্ত যন্ত্রণায় আমায় বউটা চলে গেছে এই বাড়ি ছেড়ে। সে কথা ভুলে যাস কেন? দুপুর থামলো। সত্যি কথাই বলেছে তাসরিফ। 6 বছর আগে তাসরিফ বিয়ে করেছিল, ভালোবেসেই, তবে পারিবারিকভাবে। সেই মেয়েকে খুব বেশি ভালোবাসত সে। নিজের অনুসরণী স্বভাব বাদ দিয়ে ঠিকমতো কাজকর্ম করতে লাগলো তখন। তাদের বিবাহিত জীবন ছিল 2.5 বছরের। এই 2.5 বছরে এমন কোনো দিন ছিল না যে দিনটা তোমার প্রথম বউ সুখে কেটেছে।
লিলি বেগমের কটূক্তি কথা অত্যাচার সব হজম করেও তাসরিফের জন্য তমা সব সহ্য করে গেছে। খাটতে খাটতে সোনার বদন কয়লা হয়ে গেছিল। তারপর একসময় মেয়ের এই দুর্দশা দেখে তমার বাবা মা আর মেনে নিতে পারলেন না। তমাকে চাপ দিতে থাকলেন সব ফেলে চলে আসার জন্য। তমাও একসময় হার মেনে নিল, চলে গেল। তাসরিফ অনেকবার চেষ্টা করেছে তমাকে ফিরিয়ে আনার জন্য, লিলি বেগম দিলেন না। তার ভাষ্যমতে তমা অন্য ছেলের জন্য তাসরিফকে ছেড়ে চলে গেছে, আর এমন বউ সে কখনোই ঘরে তুলবে না। সমাপ্তি ঘটল তাদের সম্পর্কের। তমার অন্যত্র বিয়ে হয়েছে, এক বাচ্চার মাও সুখে আছে এখন। এরপর থেকে তাসরিফ আবার বদলে গেল, আগের চেয়েও বিগড়ে গেল, সব ছেড়ে নেশা নিয়ে পড়ে রইল। এখন এমন হয়ে গেছে যে তার ভিতরে সমস্ত বিবেক বুদ্ধির লোপ পেয়েছে। চোখের সামনে অন্যায় দেখেও সে নির্বাক হয়ে থাকে। দুনিয়ার প্রতি মনই উঠে গেছিল। তখন আবার দেখা হলো জিলমের সাথে। তাসরিফকে নিজের ভালোবাসার জালে আটকে ফেলল। এই জন্যই তো এক ছেলে আছে জেনেও তাসরিফ জিলমকে বিয়ে করতে আপত্তি করেনি। মেয়ে বিবাহিতা, আবার সন্তানের আছে শুনলে লিলি বেগম কোনোদিন এই বিয়ে হতে দিতেন না। তাই চুপচাপে বিয়েটা করে ফেলেছে তাসরিফ। শোন, ওর অতীত জেনে লাভ নেই। ও কেমন এটা হচ্ছে মেইন। আমার জীবনটা যদি আর একবার থমকে যায় দুপুর, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, নয়তো এই ঘর ছাড়া হব। তোমার বেলায় আমি মায়ের মুখ চেয়ে কিছু করিনি, চুপ ছিলাম। এবার থাকবো না। মা যদি ঝিলমকে মেনে না নেয় তবে কান খুলে শুনে রাখ, আমি এই ঘর ছাড়ছি। আমি এই ঘর ছাড়ছি একদমে বলে গেল তাসরিফ। দুপুর গুমট মুখ নিয়ে উঠে গেল। ঝিলম আতঙ্কিত হয়ে জানতে চায়, কি মনে হয় আমাকে মেনে নেবে? নিতেই হবে। আর আমার উপর মায়ের আলাদা আত্মাধিক টান আছে, আমি নিশ্চিত সে মেনে নেবে, জোর গলাতেই বলল তাসরিফ। তারপর ঝিলম চিন্তামুক্ত হতে পারল না। দুপুর উঠে যাওয়ার কিছুক্ষণ পর লিলি বেগম নিজেই ছুটে এলেন তাসরিফের ঘরে। তাসরিফ আর ঝিলম মুখোমুখি বসেছিল। লিলি বেগমকে দেখে ঝিলম মাথা নিচু করে ফেলল। তাসরিফ উঠে দাঁড়ালো। তুই নাকি এই বাড়ি ছেড়ে যাবি বলছিস? তীক্ষ্ণ কণ্ঠে বললেন লিলি বেগম। গর্জে উঠেছেন তিনি। তাসরিফ শান্ত গলাতে জবাব দিল, হুম আম্মা, ঝিলমকে নিয়ে শান্তিমতো সংসার করতে চাই। তারপর একটু থেমে করুণ স্বরে বলল, আর কিছু চাই না? লিলি বেগম অপলক নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। তারপর গলার স্বর অনেকটা নিভিয়ে বললেন, তোর বউকে বলে দিস এই ঘরে থাকতে হলে কাজ কাম করে খেতে হবে। ফাও শুয়ে বসে থাকলে চলবে নাকি? সংসার কিন্তু আসলে কি এবার শুয়ে বসে খায় আম্মা? আর তোমার ঘরে কেউ শুয়ে বসে খেতে পারবে? কথাটায় শ্লেষাত্মক। লিলি বেগম জবাব না দিয়ে চলে গেলেন। ঝিলম স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা থেকে ঘোমটা সরালো। মাত্র আধা ঘন্টার মাথায় লিলি বেগমকে অনেকটাই পটিয়ে ফেলল ঝিলম। নিজের হাতে নাস্তা বানালো, যদিও রতি মানা করেছিল, তবুও সে জোর করে করেছে। লিলি বেগম আর নাসির মাহতাবকে খুব আপ্যায়ন করে খাওয়ালো। চা বানিয়ে দিল লিলি বেগমের জন্য, সুপারি কেটে দিল। লিলি বেগমের পা টিপে দিয়ে আনন্দের সহিত বলল, আম্মা, আপনি চিন্তা করবেন না, আমরা পালিয়ে বিয়ে করছি। এই জন্য আপনার ছেলে যে জামাই আপ্যায়ন থেকে বাদ যাবে তা ভাববেন না। আমি আজই আমার আব্বাকে ফোন দিয়ে বলবো, তারা মেয়ের শ্বশুরবাড়ি ভরিয়ে দেবে দেখেন। এই এক কথায় লিলি বেগম কুপোকাত। রতি ঘরে ঢুকছিল দুপুরে কি রান্না হবে জিজ্ঞেস করতে। তখন শুনলো লিলি বেগম বলছেন, তোমারে দিয়াই আশা মা, আমার ছোট ছেলেটার তো কপাল পোড়া। ওই তো বউ, আবার বাপের বাড়ি থেকে একটা সুতাও পায় নাই। আশপাশ দিয়ে কত মানুষ আছে বিয়াই বাড়ি দিয়ে কি দিছে দেখার জন্য, আমি কাউরে কিছু দেখাইতে পারি নাই। লিলি বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। ঝিলম পা টেপা বাড়িয়ে দিয়ে বলে, চিন্তা করবেন না, আমার আব্বা দিবে। আপনার ছেলেকে ব্যবসাও ধরিয়ে দিবে আমি বললে। আর আপনাদের সবার জন্যই যা যা দেওয়া লাগবে সব পাঠাবে। আমি আজকেই কথা বলবো। ওরে আমার লক্ষ্মী মা। লিলি বেগম আবেগে আপ্লুত। রতির নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে দ্রুত সরে এলো। লিলি বেগম আবেগে আপ্লুত। রতির নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে দ্রুত সরে এলো। নিজের রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। কলিজায় আগুন ধরেছে যেন কেউ। তার বাবা নিজেই খুব টানপোড়েনে সংসার চালায়। অবশ্য যদি তার মা থাকতো তাহলে হয়তো একটু একটু করে রতির জন্য সঞ্চয় করতো। রতির বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাবা মায়ের ছায়া মাথার উপর না থাকলে এভাবে প্রতি পদে পদে ছেলেমেয়েরা অপদস্থ হয়, কষ্ট পায়, বিশেষ করে মায়ের ছায়া। রতি তার পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলে, আমি যদি কখনো মা হই খোদা, তবে আমার সন্তানের গতি না করা অবধি তুমি আমায় মাটির বুকে নিও না।
আর যদি আমার সন্তানের জীবন আমার মতোই হয়, তাহলে সেই সন্তান জন্ম দেওয়ার আগেই আমাকে পৃথিবীর আলো দেখানো বন্ধ করো। এই কষ্ট